ক্লাস 9 এর স্টুডেন্টরা, আজকে রিভিশন ক্লাসে আমি তোমাদের সংবহন রেচন থেকে সংক্ষেপে একটু পড়িয়ে তারপর তার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রতিটি সজীব কোষে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল ও অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ থেকে বিপাকজাত বস্তুগুলি অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়, তাকে সংবহন বলে। মানুষের সংবহন তন্ত্রের উপাদানগুলো হলো রক্ত, রক্তবাহ এবং হৃৎপিণ্ড। প্রাণীদেহে দু রকম সংবহন দেখা যায়: মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন। মুক্ত সংবহন হলো যে সংবহনে রক্ত কেবল রক্তবাহের মাধ্যমে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহ গহ্বরে মুক্ত হয় এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, তাকে মুক্ত সংবহন বলে। আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক ইত্যাদি প্রাণী দেহে মুক্ত সংবহন দেখা যায়। আর বদ্ধ সংবহন হলো যে সংবহনে রক্ত সর্বদাই রক্তবাহ ও হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, কখনোই দেহ গহ্বরে মুক্ত হয় না এবং দেহকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, তাকে বদ্ধ সংবহন বলে। মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণী বা কেঁচো, জোঁক ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণীদের দেহে বদ্ধ সংবহন দেখা যায়। এবার বলি মানব দেহে জলের ব্যবহার। জল প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে। জল রক্ত ও লসিকাকে তরল রাখে, ফলে বিভিন্ন বস্তু সংবাহিত হয়। জল পৌষ্টিক নালীতে খাদ্যবস্তুর আর্দ্র বিশ্লেষণ ঘটায়। জল দেহকোষ থেকে বিপাকজাত দূষিত পদার্থসমূহকে মূত্র ও ঘাম রূপে দেহ থেকে নির্গত করে। এবার হচ্ছে দেহ তরল বা বডি ফ্লুইড। আমাদের প্রধান দুটো দেহ তরল হলো রক্ত আর লসিকা। রক্ত হচ্ছে মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ, কারণ রক্ত আমাদের প্রতিটি সজীব কোষকে পুষ্টি প্রদান করে এবং অক্সিজেন সরবরাহ করে বাঁচিয়ে রাখে। এছাড়া দেহকোষ থেকে যে বিপাকজাত দূষিত পদার্থগুলোকে নির্দিষ্ট অঙ্গে নিয়ে আসে। আর লসিকা আমাদের কলাকোষে পুষ্টি সরবরাহ করে। লসিকা রক্তজালক থেকে অক্সিজেনকে কলাকোষে সরবরাহ করে। লসিকা শ্বেতকণিকা মধ্যস্থ লিম্ফোসাইট দেহে প্রতিরক্ষায় সাহায্য করে। আর লসিকা অন্ত্র থেকে ফ্যাট শোষণে সাহায্য করে। এছাড়া ঘাম, মূত্র, সিএসএফ বা সাইনোভিয়াল তরল, কলাকোষীয় তরল, কোষান্তর তরল ইত্যাদি আরও অন্য ধরনের বডি ফ্লুইড আমাদের দেহে থাকে। আচ্ছা, রক্তের উপাদান, প্রধান দুটো উপাদান হলো রক্তরস আর রক্তকণিকা। রক্তের উপাদান, রক্তকে তাহলে রক্তরস আর রক্তকণিকায় প্রথম ভাগ করছি। হ্যাঁ, রক্তের মধ্যে 55% থাকে রক্তরস আর বাকি 45% থাকে রক্তকণিকা। এই যে 55% রক্তরস, এর মধ্যে আবার প্রায় 92% থাকে জল আর বাকি 8% থাকে কঠিন পদার্থ। কঠিন পদার্থগুলো অজৈব হতে পারে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর জৈবও হতে পারে। জৈব আবার প্রোটিন হতে পারে, প্রোটিনবিহীন হতে পারে। মানে প্রোটিন মধ্যে জৈব, তাহলে প্রোটিন যেটাগুলো হয় সেগুলো হচ্ছে সিরাম, অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন ইত্যাদি। আর প্রোটিনবিহীন নাইট্রোজেন পদার্থ হতে পারে, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। আর অন্যান্য জৈব বস্তু যেমন গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, উৎসেচক ইত্যাদি হতে পারে। রক্তরস আর রক্তকণিকা, তাহলে এই দুটো নিয়ে হচ্ছে রক্ত। রক্তকণিকা 3 প্রকারের হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, এই 3টে রক্তকণিকাকে কম্পেয়ার করে পড়বে, তাহলে পড়াটা অনেক সহজ হবে। হ্যাঁ, যেমন ধরো আমি যেভাবে বলে দিচ্ছি যে লোহিত রক্তকণিকার আকার হচ্ছে গোলাকার, শ্বেত রক্তকণিকা অনিয়তাকার আর অনুচক্রিকা হলো ডিম্বাকার। আর একটা পয়েন্ট, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না।
আর একটা পয়েন্ট, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে। শ্বেতকণিকায় কোনো রঞ্জক থাকে না, অনুচক্রিকাতেও কোনো রঞ্জক থাকে না। লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। শ্বেত রক্তকণিকার কাজ হলো রোগ জীবাণু ধ্বংস করা। আর অনুচক্রিকার কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা। আমাদের রক্তের 4টে শ্রেণী আছে, এ, বি, এবি এবং ও। এ শ্রেণীর রক্তে অ্যান্টিজেন থাকে এ, অ্যান্টিবডি থাকে বিটা। বি শ্রেণীর রক্তে অ্যান্টিজেন থাকে বি, অ্যান্টিবডি থাকে আলফা। এবি শ্রেণীর রক্তে অ্যান্টিজেন থাকে এ বি, অ্যান্টিবডিতে আলফা বিটা কোনোটাই থাকে না। ও শ্রেণীর রক্তে অ্যান্টিজেন এ ও বি কোনোটাই থাকে না, কিন্তু অ্যান্টিবডি আলফা বিটা উভয় থাকে। রক্ততঞ্চন হলো যে প্রক্রিয়ায় দেহের কোনো ক্ষতস্থান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে অর্ধকঠিন জেলির মতো পদার্থে পরিণত হয়, তাকে বলে রক্ততঞ্চন। আর মানব হৃৎপিণ্ড কোথায় থাকে না, আমরা জানি আমাদের বক্ষ গহ্বরে একটু বাদিক ঘেঁষে থাকে। এই হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ এবং 2টো নিলয়। অলিন্দ 2টো আন্ত অলিন্দ পর্দা, আর নিলয় 2টো আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। আর হৃৎপিণ্ডর ডান অলিন্দে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা প্রবেশ করে, আর বাম অলিন্দে ফুসফুসীয় শিরা প্রবেশ করে। এদিকে ডান নিলয়ের সাথে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী যুক্ত, আর বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি লাভ করেছে। এবারে আমি একটু রেচন সম্পর্কে বলি। যে জৈবিক প্রক্রিয়ায় জীবের দেহকোষ থেকে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলো দেহকোষে অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সাময়িকভাবে সঞ্চিত থাকে, উদ্ভিদের ক্ষেত্রে আর কি সঞ্চিত থাকে, আর প্রাণীদের ক্ষেত্রে জীবদেহ থেকে নির্গত হয়ে যায়, হ্যাঁ, ফলে দেহ স্বাভাবিক ও সুস্থ থাকে, তাকে রেচন বলে। উদ্ভিদের রেচন 3টে পদ্ধতিতে হয়, পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। হ্যাঁ, পত্র, ফল বা বাকলের উপর রেচন বস্তুগুলো জমা থাকে, তারপর যখন সেগুলো খসে পড়ে যায় তখন রেচন বস্তুগুলো দেহ থেকে দূরীভূত হয়। উদ্ভিদের রেচন পদার্থ নাইট্রোজেন যুক্ত হতে পারে, আবার নাইট্রোজেন বিহীন হতে পারে। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো হলো তরুক্ষীর, গদ, রজন, ট্যানিন ইত্যাদি। আর নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হচ্ছে উপক্ষার। উপক্ষার আবার কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন, ক্যাফিন ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। আর প্রাণীদের মধ্যে নানা রকম প্রাণীদের নানা রকম রেচনাঙ্গ থাকে, যেমন অ্যামিবা ইত্যাদি রেচনাঙ্গ হচ্ছে সংকোচনশীল গহ্বর। চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, প্ল্যানেরিয়া এদের হচ্ছে ফ্লেম কোষ। কেঁচো দেহে নেফ্রিডিয়া থাকে। পতঙ্গ শ্রেণীদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, আর মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে বৃক্ক বা কিডনি। বৃক্ক হচ্ছে মানে প্রধান রেচনাঙ্গ আমাদের মানুষের। বৃক্ক উদর গহ্বরে একটু মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে থাকে। বৃক্ক দুটো দেখতে শিম বীজের মতো। বৃক্কে একটা বৃক্কীয় ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত থাকে। বৃক্কের 2টো স্তর, বাইরের স্তরকে কর্টেক্স এবং ভিতরের স্তরকে মেডালা বলে। আর বৃক্ক গোবিনী, বৃক্ক থেকে উৎপন্ন হওয়া যে নালী গোবিনী, একটি মূত্রাশয়, মূত্রনালী, এই নিয়ে আমাদের রেচনতন্ত্র গঠিত হয়। বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচনাঙ্গ। এছাড়াও আরও কতগুলো রেচনাঙ্গ আমাদের রেচনে সাহায্য করে, যেমন যকৃৎ, ফুসফুস, ত্বক। এবার আমরা এই সংবহন আর রেচন এই থেকে যে প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু আলোচনা করব। প্রথমে আমরা বড় প্রশ্ন একটু আলোচনা করব, যেগুলো মার্কস থাকে, 4-5 নম্বর মতো মার্কস থাকে। প্রথম প্রশ্ন, মানুষের বিভিন্ন প্রকার রক্তকণিকা সম্বন্ধে আলোচনা করো। মানুষের 3 ধরনের রক্তকণিকা দেখা যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা লাইপোপ্রোটিন নির্মিত কোষঝিল্লি বেষ্টিত থাকে। পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত কণিকার কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা, রক্তের অম্লত্ব ক্ষারত্বের সমতা রক্ষা করা, রক্তের সান্দ্রতা বজায় রাখা,
আর রক্তের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাম্যাবস্থা বজায় রাখা। শ্বেতকণিকা, প্রতিটি শ্বেতকণিকা লাইপোপ্রোটিন নির্মিত আবরণে আবৃত থাকে। সাইটোপ্লাজম দানাযুক্ত বা দানাবিহীন। সাইটোপ্লাজমে নিউক্লিয়াস উপস্থিত। দানাবিহীন শ্বেতকণিকা দুরকম, মনোসাইট ও লিম্ফোসাইট। এবং দানাযুক্ত শ্বেতকণিকা 3 প্রকার: নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। শ্বেতকণিকার কাজ হলো মনোসাইট ও নিউট্রোফিল শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে। বেসোফিল শ্বেতকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে রক্তবাহী রক্ততঞ্চন রোধ করে। ইওসিনোফিল শ্বেতকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। অণুচক্রিকা, অণুচক্রিকা লাইপোপ্রোটিন পর্দাবেষ্টিত। এদের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না। সাইটোপ্লাজমে সংকোচী গহ্বর, পিনোসাইটিক গহ্বর, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, অন্তঃকোষ জালক এবং গ্র্যানিউল থাকে। রক্তক্ষরণের সময় অণুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে রক্তকে জমাট বাঁধায়। অণুচক্রিকা রক্তজালিকার ক্ষতিগ্রস্ত অন্ত আবরণীর গায়ে এঁটে গিয়ে মেরামতির কাজকে ত্বরান্বিত করে। এই হলো বিভিন্ন ধরনের রক্তকণিকা সম্বন্ধে আলোচনা। এর পরের প্রশ্ন হলো, মানুষের হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সংবহন ঘটে? মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত প্রসারিত হয়ে হৃৎপিণ্ডের মধ্যে তথা সারা দেহে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ডে স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। অলিন্দদ্বয় যখন ডায়াস্টোল অবস্থায় থাকে তখন সারা দেহের দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ অলিন্দের সিস্টোল হয়। এই সময় দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা খুলে যায়, ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। এই সময় নিলয়দ্বয় ডায়াস্টোল অবস্থায় থাকে এবং সেমিলিমিনার কপাটিকা বন্ধ থাকে। নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে সেগুলো সংকুচিত হয়, অর্থাৎ নিলয়ের সিস্টোল হয়। এই সময় অ্যাওর্টিক কপাটিকা ও পালমোনারি কপাটিকাগুলো খুলে যায়। অপরপক্ষে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায়, ফলে রক্ত আর নিলয় থেকে অলিন্দে ফিরে যেতে পারে না। ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীতে এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে। এইভাবে পর্যায়ক্রমে সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সংবহন হয়। এর পরের প্রশ্ন, আচ্ছা, এই যে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সংবহন বললাম, এটা আসলে কিন্তু এর ছবিটাও তোমাদের এঁকে দিতে হবে। ছবিটাও ভালো করে প্র্যাকটিস করবে। 3 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো। রক্ততঞ্চনের 3টি পর্যায় আছে। প্রথম পর্যায়ে আঘাতপ্রাপ্ত স্থানের ভাঙা অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে মিলিত হয়ে প্রোথ্রম্বিনেজ বলে একটা উৎসেচক গঠন করে। তাহলে থ্রম্বোপ্লাস্টিন প্লাস ক্যালসিয়াম আয়ন থেকে তৈরি হচ্ছে প্রোথ্রম্বিনেজ। দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রোথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়াটাকে বিনষ্ট করে। আচ্ছা, হেপারিন বলে একটা রক্ততঞ্চক বিরোধী পদার্থ আমাদের শরীরে থাকে। রক্তবাহে ভিতর যে রক্ত জমাট বাঁধে না, কারণ হচ্ছে হেপারিন। হেপারিন রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। হ্যাঁ, তাহলে এখানে প্রোথ্রম্বিনেজ কি করলো? হেপারিনের ক্রিয়াটা বিনষ্ট করে দিল এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো। তৃতীয় পর্যায়ে এই যে উৎপন্ন হলো থ্রম্বিন, এই থ্রম্বিন রক্তে ফাইব্রিনোজেন বলে এক ধরনের প্রোটিন থাকে, সেই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিনটা হচ্ছে পাতলা জালের মতো। এই জালে কি হয়? রক্তকণিকাগুলো আটকে যায় এবং থলথলে একটা তঞ্চিত পদার্থ বা ক্লট গঠন করে। এইভাবে রক্ততঞ্চন ঘটে। 4 নম্বর প্রশ্ন, আরশোলার মুক্ত সংবহন তন্ত্র বর্ণনা করো। আরশোলার মুক্ত সংবহন তন্ত্র হিমোলিম্ফ, হিমোসিল আর হৃৎপিণ্ড নিয়ে তৈরি। হিমোলিম্ফ আরশোলার শ্বাসরঞ্জক বিহীন
বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। হিমোলিম্ফ প্লাজমা এবং হিমোসাইট নামে কোষ দিয়ে রক্তকোষ নিয়ে গঠিত। হিমোসিল অশ্বরার হিমোলিম্ফ পূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। হিমোসিল পৃষ্ঠীয় আর অঙ্কীয় যে ডায়াফ্রাম হিমোসিলকে তিনটে সাইনাসে বিভক্ত করেছে: পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস। হৃৎপিণ্ড এটি পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থিত এবং বক্ষ ও উদর অঞ্চলে বিস্তৃত সরু নলাকার অংশ। এর অগ্রপ্রান্ত অগ্র মহাধমনীতে উন্মুক্ত এবং পশ্চাৎপ্রান্ত বদ্ধ। হৃৎপিণ্ডটি 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে তৈরি। প্রতিটি প্রকোষ্ঠ তার সামনের প্রকোষ্ঠে উন্মুক্ত থাকে। প্রকোষ্ঠদ্বয়ের সংযোগস্থলে কপাটিকার উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতি প্রকোষ্ঠের পশ্চাৎভাগে একজোড়া করে অস্টিয়া নামক ছিদ্র থাকে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে হৃৎ প্রকোষ্ঠে প্রবেশ করে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদের রেচন পদ্ধতিগুলো আলোচনা করো। উদ্ভিদের রেচন পদ্ধতি প্রধানত পত্রমোচন, বাকলমোচন ও ফলমোচন এই 3 পদ্ধতিতে হয়ে থাকে। পত্রমোচন হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ যেমন শিমুল, শিরীষ, আমড়া ইত্যাদি বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। আর বহুবর্ষজীবী চিরহরিত উদ্ভিদ সারা বছর ধরেই অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। বাকলমোচন কোনো কোনো উদ্ভিদ যেমন পেয়ারা, অর্জুন ইত্যাদি গাছে বাকল বা ছাল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। ফলমোচন লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদি রেচন পদার্থ হিসাবে সঞ্চিত থাকে। ওই সব উদ্ভিদ পরিণত ফল মোচন করে দেহ থেকে রেচন পদার্থ অপসারিত করে। এবারে পরবর্তী প্রশ্ন হচ্ছে নেফ্রনের গঠন বর্ণনা করো। নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক। প্রতিটা বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন আছে। নেফ্রনের দুটো অংশ ম্যালপিজিয়ান কর্পাসেল আর বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসেল এটির আবার দুটো অংশ বোম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাস। ম্যালপিজিয়ান কর্পাসেলের সামনের দিকটা ফানেলের মতো দেখতে, একে বলে বোম্যান ক্যাপসুল। আর এই বোম্যান ক্যাপসুলে একগুচ্ছ রক্তজালিকা প্রবেশ করে, একে বলে গ্লোমেরুলাস। এই বোম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাস নিয়ে ম্যালপিজিয়ান কর্পাসেল গঠিত হয়েছে। আর বৃক্কীয় নালিকা কি? এটা ম্যালপিজিয়ান কর্পাসেলের পরবর্তী অংশ। এই বৃক্কীয় নালিকার অংশগুলো হলো পরাসংবর্ত নালিকা, হেনলের লুপ আর সংগ্রাহী নালিকা। পরাসংবর্ত নালিকা হচ্ছে বোম্যান ক্যাপসুল সংলগ্ন যে অংশটা, হ্যাঁ, সেখানে তার পরবর্তী যে ইউ আকৃতি অংশ তাকে বলছে হেনলের লুপ, আর হেনলের লুপের পরবর্তী অংশটাকে বলে দূরসংবর্ত নালিকা। এই দূরসংবর্ত নালিকা এসে যে মোটা নালিতে প্রবেশ করে তাকে বলে সংগ্রাহী নালিকা। এই হচ্ছে নেফ্রনের গঠন। আচ্ছা, নেফ্রনের গঠন এলেও গঠনটা লিখে তার সাথে নেফ্রনের ছবি এঁকে দিতে হবে। সেই ছবিটা খুব ইম্পর্টেন্ট, এটাও প্র্যাকটিস করবে। তাহলে ওদিকে বললাম হৃৎপিণ্ডের ছবি, এখানে নেফ্রনের ছবি, এই দুটো অবশ্যই অভ্যাস করবে। আচ্ছা, এবার বলছি সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো সাধারণত 2 মার্কস ক্যারি করে এরকম প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এর প্রথম প্রশ্ন হচ্ছে লোহিত রক্তকণিকার 2টি কাজ লেখো। লোহিত রক্তকণিকার কাজ কি হতে পারে? এক হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করা, আর একটা হচ্ছে রক্তের অম্লত্ব আর ক্ষারত্ব বজায় রাখে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে সার্বিক রক্তদাতা কাকে বলে, কেন বলে? ও গ্রুপের রক্ত যাদের তাদের সার্বিক রক্তদাতা বলে। কেন বলে? না, এই ও গ্রুপের রক্ত যাদের তাদের কোনো অ্যান্টিজেন থাকে না, সেজন্য সেই গ্রুপের রক্ত যাকেই দেয়া হোক না কেন সে গ্রহীতার শরীরে প্রবেশ করে কোনো রকম ক্ষতি সাধন করতে পারে না। সেই জন্য এই গ্রুপের যাদের রক্ত, ও গ্রুপের রক্ত, তাদের রক্ত সবাইকে দেয়া যায়, সেই জন্য তাদের সার্বিক রক্তদাতা বলে। এর পরবর্তী প্রশ্ন পালমোনারি সংবহন বলতে কি বোঝো? যে সংবহনে অক্সিজেন বিহীন রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ফিরে আসে, সেই সংবহনকে
পালমোনারি সংবহন বলে। পরবর্তী প্রশ্ন, নেফ্রিডিয়া কোন প্রাণীর দেহে দেখা যায়? নেফ্রিডিয়ার গঠন কিরূপ? নেফ্রিডিয়া কেঁচোর দেহে দেখা যায়। নেফ্রিডিয়া তিনটি অংশ দিয়ে তৈরি। একটা ফানেলের মতো দেখতে অংশ থাকে, একে বলে নেফ্রোস্টোম। একটা পেঁচানো নলি থাকে এবং একটা ছিদ্র থাকে, তাকে বলে নেফ্রিডিওপোর। অর্থাৎ প্রত্যেকটা নেফ্রিডিয়া একটা ফানেল সদৃশ নেফ্রোস্টোম, একটা পেঁচানো নালী এবং একটা নেফ্রিডিওপোর নিয়ে গঠিত। এই পরবর্তী প্রশ্ন হচ্ছে, গোবিনী কি? প্রত্যেকটা বৃক্কের হাইলাম অঞ্চল থেকে যে নালী মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত থাকে তাকে গোবিনী বলে। পরবর্তী প্রশ্ন, কুইনাইন ও ডাটুরিনের একটি করে ব্যবহার লেখো। কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, আর ডাটুরিন হাঁপানির উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই হলো সংক্ষিপ্ত প্রশ্ন আর তার উত্তর। এরপরে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এখানে দিয়েছি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করা। এগুলো তোমরা নিজেরা করবে। 1 নম্বর, অস্থি সন্ধিতে থাকে এ লসিকা, বি রক্ত, সি কলারস, ডি সাইনোভিয়াল তরল। 2 নম্বর, কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? এ হিমোসায়ানিন, বি হিমোএরিথ্রিন, সি হিমোগ্লোবিন, ডি হিমোটিন। 3 নম্বর, নিচের কোনটি ফিতাকৃমির রেচন অঙ্গ? এ ম্যালপিজিয়ান নালিকা, বি নেফ্রিডিয়াম, সি সংকোচী গহ্বর, ডি ফ্লেম কোষ। 4 নম্বর, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? এ নিকোটিন, বি রজন, সি ট্যানিন, ডি গদ। আজকের পড়া এই পর্যন্ত থাকলো।